আসসালামু আলাইকুম। গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব ৩৫। টিমটিমে ভোরের আলো ফুটেছে আকাশে। ধীরে ধীরে সূচনা হচ্ছে নতুন দিনের, নতুন এক গল্পের। ইসরাত এখনো রাস্তায় লেফটে আছে, কাঁদছে বিরতিহীন। এখান থেকে উঠে বাড়িতে যাবে সেই ধ্যান নেই তার ভিতর। চোখ দুটো ফুলে লাল লাল হয়ে আছে। পিচ ডালা রাস্তার দিকে নিস্তব্ধ চোখে পাপড়ি না ফেলে চেয়ে আছে। কান্নার গতি থেমে গিয়ে হেসকে উঠল। ভেতরে ভেতরে জমা হলো ক্ষোভ। দাঁতের মাড়ি চেপে অনেকক্ষণ চেয়ে রইল এক দৃষ্টিতে। নড়ল না নিজের জায়গা থেকে। চোখের চাহনি এতটাই তেজালো যে পাপড়ি ফেলল না। ওভাবেই বসে থেকে হাতের মুঠো শক্ত করল। ধীরে ধীরে রাগের পাহাড় এসে গ্রাস করলো তাকে। নিজের বাস্তব জ্ঞান হারিয়ে দুই হাতে মুখ চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। চিৎকারের তিক্ততা এত বেশি যে কান লেগে গেল মিন্ময়ের। কিছু বুঝে ওঠার আগেই ইসরাত নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। বৃষ্টিতে ভেজা চুলগুলো দলা পাকিয়ে পেছনে পড়ে আছে, কপালে গালে, এমনকি চোখের উপর ছোট ছোট চুলগুলো লেফটে। দুবদাব পায়ে নিজের অক্ষত থাকা গাড়ির কাছে গেল। মিন্ময় চোখ ছোট ছোট করে দেখল শুধু ইসরাতের কাণ্ড। কান্নার কারণে মুখ ফুলে গিয়েছে। চোখের চামড়া কিছুটা দুই দিকে সরে যাওয়ায় চোখের সাদা জায়গায় জমা হওয়া রক্তের আস্তরণ দেখা যাচ্ছে। ইসরাত গাড়ির ডিকি টেনে খুলে ফেলল। মিন্ময় আরেকটু সামনের দিকে এগোতেই দেখল ইসরাত হকিস্টিক হাতে নিচ্ছে। উকি দিয়ে গাড়ির ডিকির পারে চাইতেই দেখলো উল্টোপাল্টা জিনিস রাখা ওখানে, বটি থেকে শুরু করে সব কিছু। ইসরাত গাড়ির ডিকি খুলে রেখে প্রথমে এগিয়ে গেল জ্বলে যাওয়া গাড়ির দিকে। হকিস্টিক শক্ত করে মুঠোয় চেপে ধরে একের পর এক লাগাতার আঘাত হানল বনেটের উপর। রাগ এতে কমল না, আরও বাড়ল। সময়ের সাথে দ্বিগুণ থেকে তিন গুণে পৌঁছে গেল। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই ইসরাতের বড় বড় চোখের দৃষ্টি মিন্ময়ের দিকে ঘুরে গেল। হকিস্টিক ধরে রাখা হাত ক্ষোভের দংশনে শক্ততা আরও বাড়ল। চোখে বাসল তাকে ধরে রাখার মুহূর্তটুকু। ক্ষুব্ধ ষাঁড়ের মতো চেয়ে তেড়ে আসতে গেল মিন্ময়ের দিকে। হাবিলদার এতক্ষণ হাপিত্যুস করছিলেন। ভবিষ্যতের জেনারেশন এভাবে ঝরে গেল। যখন চোখ তুলে দেখলেন ইসরাতকে তেড়ে আসছে, তখন আটকে উঠে জানতে চাইলেন, স্যার, ভদ্র মহিলা কোন দিকে যাচ্ছেন? মিন্ময় নিজের জায়গায় অটল টান টান দাঁড়িয়ে থেকে বলল, মনে হচ্ছে তো আমাদের দিকে। হাবিলদার সামান্য হেসে বললেন, আমাদের দিকে না স্যার, শুধু আপনার দিকে এগিয়ে আসছেন ভদ্র মহিলা। মিন্ময় নিজের শূন্য মস্তিষ্কে পালানোর কথা প্রায় ভুলে গিয়ে হাবিলদারকে জিজ্ঞাসা করল, এখন আমার কি করা উচিত বলুন তো? হাবিলদার সামান্য ধমকে উঠে বললেন, গরুর মতো দাঁড়িয়ে ঘাস না কেটে ভাগুন স্যার, ভাগুন। ভদ্র মহিলা আপনার দিকে খেপা ষাঁড়ের মতো তেড়ে আসছেন, যে কোনো সময় গুঁতো টুতো মেরে দিতে পারে। ইসরাতকে নিজের সামনে এসে থামতে দেখেই মিন্ময় উড়ন্ত পাখির মতো লাফ দিয়ে দৌড় দিল। ইসরাত নিজেও পিছু পিছু ছুটল। মানসিক ভারসাম্যহীন মানুষের মতো ভাঙা গলা ফেরে চিৎকার করে বলল, খুন করব আজ সবগুলোকে। মিন্ময় সামনের দিকে চলন্ত পা রেখে ঘাড় গড়িয়ে ইসরাতের পানি চেয়ে জানতে চাইল, আপনি কি পাগল হয়ে গিয়েছেন ইসরাত? এমন করছেন কেন? ইসরাত কানেই নিল না সে কথা। মন্ত্রমুগ্ধের মতো হাতের হকিস্টিক উপরে তুলে মিন্ময়ের দিকে ছুটতেই থাকলো। মস্তিষ্ক থেকে একটাই শব্দ প্রতিধ্বনিত হলো, এই লোক তোকে না থামালে আজ তোর ভাই বোন অক্ষত থাকতো, বেঁচে থাকতো ছোট ছোট প্রাণগুলো। ইসরাত এভাবে দুরানো অবস্থায় হ্যালুসিনেশন করল। নুসরাত, ইরহাম, আহান আসছে তার দিকে। সে তাদের দুই হাতে জড়িয়ে ধরতে নিবে, তার পূর্বেই কেউ একজন পেছন থেকে তাকে টেনে ধরল। সে আর কেউই নয়, মিন্ময় তুষার।
ইসরাত দুদিকে মাথা নাড়ালো, নিজের মস্তিষ্ককে না হওয়া জিনিসগুলো কল্পনা করতে দিল না। রাগে তত্তর করে কাঁপলো মেয়েলি দেহটা, সাথে নাক আর ঠোঁট। পায়ের গতি বাড়ল আরো। যে কেউই দেখলে বলবে শরীরটা বাতাসে প্রায় উড়ছে। মিন্ময় ৩ রাস্তার মুখে গুলগুল ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠল। তবুও ইসরাতের হাঁপানোর নাম নেই। মিন্ময় জিরানোর জন্য থমকে দাঁড়াতেই হাবিলদারের করুণ আওয়াজ বাতাসে ভেসে আসলো, স্যার আপনি আইস শেষ। ইসরাতের শূন্যে তোলা হকিস্টিক এসে মিন্ময়ের মাথা স্পর্শ করতে যাবে, তখনই মৃদু সুরে গান ভেসে আসলো দূর হতে, বাংলা মানুষের হাতে মুরগি নিয়ে আসি, বৈরা খয়া কপালে তিলক লাগাইছি, হাঁসের পিছন ছাইরা দিয়া মুরগি চুর হইয়াছি, পুণ্যের জন্য ১ গ্লাস জলে ডুব দিয়াছি, সব কিছু ছাইরা আমি মুরগি চুর হইয়াছি, মুরগির পেছনে আগুন লাগাইছি, ও মুরগিকে দুনিয়া থেকে বিদায় জানাইছি, মুরগির লেগ পিস খেয়েছি, ও মুরগির পেছনে আগুন লাগাইছি, ও মুরগিরে বিদায় জানাইছি। ইসরাত থমকানো চোখে পিছনে ফিরে চাইল। বিস্ময়ে চোখের কোটর হতে আখিদয় বের হবে এমন ভাব। ঘন বনের অভ্যন্তর হতে নেচে খুদে কাদায় মাখামাখি শরীর নিয়ে বেরিয়ে আসতে দেখা গেল ৩ জনকে। মুখেও ছান নেই কাদার। মুখ দেখে চিনার উপায় নেই এরা কারা। গায়ে ওড়না জড়ানো একজনের, সাদা রঙের কাপড়খানা লেগে আছে গায়ের সাথে। ইরহামের গায়ে শুধু সেন্টো গেঞ্জি জড়ানো, কালো লোমশ ফর্সা পুরুষালী বুক বেরিয়ে আছে। ইসরাত সামান্য চোখ খিচিয়ে তাকাতেই দেখল ৩টার হাতেই দুটো দুটো করে মুরগি, এমন করে কোলে ধরে রেখেছে যেন নবজাতক বাচ্চা। এগুলো নিজেদের বাহু থেকে একজনকেও ছাড়ছে না। ইসরাতের হাত অবশ হয়ে আসলো। ১ পা ২ পা করে এগিয়ে গেল ভাই বোনের দিকে। নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না সে। কুশিতে চোখ চকচক করে উঠল, পানিতে টুইটুম্বুর করল ২ নয়ন। নিজের খুশি জাহির করতে পারল না, ঠোঁট টেলে বের হলো না কোনো শব্দ। শুধু হাঁ করে সামনে চেয়ে দেখল নিজের ভাই বোনকে। মনে হলো যুগ যুগ কেটে গিয়েছে, প্রিয় মুখগুলো দেখেনি। ৩টার গলার আওয়াজ এগিয়ে আস্তে আস্তে আরো বাড়ল। তখনও তারা সামনে পড়ে থাকা পুরা গাড়ি, অর্ধ জ্ঞান হওয়া সৌরভী, প্যানিক আটাকে নাজেহাল অবস্থা হওয়া মোমোকে দেখেনি। যখন দেখল গাড়ি পুড়ে পড়ে আছে, তখন এতক্ষণের উচ্ছ্বাস মিশ্রিত কণ্ঠে ধিমে হইয়া আসলো। ৩ জনেই মুখ চাওয়াচাই করল নিজেদের। একবার দেখল থমকে দাঁড়ানো ইসরাতকে, একবার দেখল পুড়ে যাওয়া গাড়ির শেষ অংশ। ঠোঁট টেলে শব্দ বের হলো নুসরাতের, শালি তুই মরা মানুষের মতো দাঁড়িয়ে আছিস কেন? মুরগিগুলো তখনও আল্লাহর নামে ডাকছে চিৎকার করে। হাত দিয়ে সেগুলো আরো শক্ত করে ধরে নুসরাত ইসরাতকে আবারও জিজ্ঞেস করলো, তুই এমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ইসরাত কথা বলল না। কয়েক মুহূর্ত মুরগি হাতে দাঁড়িয়ে থাকা ৩ ভাই বোনকে দেখল। নিঃশব্দে পার হলো কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্ত। নিজেকে সামলানো ইসরাতের নিকট দায়ী হলো। অতি আবেগে বারবার কথা আটকালো গলার কাছে। নুসরাত, ইরহাম, আহান পরিবেশ দেখে কিছুটা ঠাউর করতে পারল কি হয়েছে। তাই নুসরাত হা হা করে হেসে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল, তুই কেঁদেছিস? আরে শালি মরি নাই তো, এত কাদার কি আছে? ইসরাতের এসব কথায় গা পিত্তি জ্বলে উঠল। এমন এক মুহূর্তে এসে পাগলের মতো হাসানোর চেষ্টা করছে। ইরহাম নিজেও ইসরাতকে স্বাভাবিক করার জন্য বলল, আমরা তো মনে করেছি তুমি বাসায় চলে গিয়েছ। আহান অপরাধবোধ করল, তাই ফিকে হয়ে যাওয়া দিমি সুরে বলল, আমরা জানতাম না গাড়িতে আগুন লেগে যাবে। ৩ জনই মুরগি কুলে রেখে মাথা নাড়ালো উপর নিচ। ইসরাত একটার কথারও উত্তর দিল না। নিজের ফোলা ফোলা চোখগুলো ঘুরিয়ে কড়মড়িয়ে শুধালো,
কোথায় গিয়েছিলি তোরা? নুসরাত আর ইরহাম একসাথে বলে উঠল, মুরগি চুরি করতে। ইসরাত গলা ফাটিয়ে গালি দিল, শুয়োরের বাচ্চা, আমি এখানে তোদের জন্য মরতে বসেছি, আর তোমরা কুত্তার বাচ্চা মুরগি চুরি করতে গিয়েছিস? আজ সবগুলোর পা ভাঙবো, কত বড় সাহস! নুসরাত ইসরাতের কন্ডিশন দেখে মুরগি শক্ত হাতে চেপে ধরে উল্টো পথে দৌড় দিল। তার মতামতে জান গেলে যাবে, তবুও মুরগি ছাড়া যাবে না। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল, পালাচ্ছিস কেন? নুসরাত ইসরাতের থেকে 10 হাত দূরে গিয়ে বলে উঠল, জরুরি প্রয়োজনে জরুরি ব্যবস্থা নিচ্ছি পূর্ব থেকে। ইসরাতের মাথা গিয়েছে। ইসরাত নুসরাতের কথা অনুযায়ী সত্যি সত্যি আহান আর ইরহামকে পিটানোর জন্য খেপাটে নয়নে চেয়ে এগিয়ে এলো। ইরহাম আর আহান নুসরাতের দিকে দৌড় দিয়ে চলে গেল। নুসরাত নিষেধাজ্ঞা জারি করল, একদম এদিকে আসবি না দুজনেই নুসরাতের কথা মাছি থারানোর ভঙ্গিতে উড়িয়ে দিল। নুসরাতের দিকে যেতে যেতে আওড়ালো, সব দোষ তোর, তুই তো এই মেয়েকে রাগিয়েছিস। তুই না বললে তো জীবনেও আমরা মুরগি চুরি করতে যেতাম না। ইসরাত একটার কথাও কানে না তুলে হকি স্টিক ছুঁড়ে মারল। একটুর জন্য ইসরাতের মাথায় না লেগে পাশ দিয়ে সাহ করে চলে গেল। তা অক্ষত রাখা গাড়ির গ্লাসে লেগে শব্দ করে ভেঙে চুরমার হয়ে গেল গাড়ি। ইসরাত কিরমিরিয়ে বলে উঠল, দাঁড়া, সবগুলোকে আজ আস্ত কোবাবো আমি। ইসরাতের জলসানো কণ্ঠে নুসরাত, আহান, ইরহাম আরো বেশি করে পায়ে পা মিলিয়ে পালালো। ততক্ষণে রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে। দূর দূরান্ত হতে বেশি আসছে অনবরত চলতে থাকা গাড়ির আওয়াজ। নুসরাতরা গুলগুল করে দৌড়াতে লাগলো। সবাই মিলে তিনজনেই খিলখিল করে হেসে উঠল সামনে উড়ন্ত পাখির মতো চলতে চলতে। ইসরাত নিজেও হেসে দিল, পরপর আবার শব্দ করে কান্না করে ফেলল। এক হাতের তালু দিয়ে চোখ মুছে অস্পষ্ট সুরে জানতে চাইল, আমাকে বলে গেলি না কেন? ইসরাতকে শিথিল হতে দেখে সবাই থামল, মুখ খুলে সান্ত্বনা দিতে যাবে। তখনই যেই দিক থেকে 3 গুণধরেরা বেরিয়ে এসেছিল সেই পথে হাতে টর্চ লাইট নিয়ে হুড় হুড় করে একদল পুরুষ মানুষ বেরিয়ে আসলো। মুখে মুখে উচ্চারিত হলো তাদের চুরচুর। ইসরাত বিস্ময় মুখে চেয়ে রইল ওদিকে। নুসরাত, ইরহাম, আহান তিনজন মাথা একত্রিত করে ফিসফিসিয়ে চুরের মতো মুখ বানিয়ে কানাঘুষা করল। এরা এখনো পিছন ছাড়েনি। নুসরাত বৃহৎ আকারে চোখে ওইদিকে চেয়ে থেকে বলে উঠল, মাত্র 6টা মুরগি চুরি করাই এরা এতক্ষণ যাবৎ আমাদের পিছু করছিল। কি জামানা এসেছে ভাই, ভালো মানুষের জামানা আর থাকেনি। ইরহাম নাক ফুলিয়ে বলল, খাঙ্কির পোলারা মাত্র 2টো মুরগি চুরি করাই এসব করছে। এসব মুরগি আমি বাল দিয়েও বাড়ি মারি না, শুধু কাবাব খাবো বলে নিয়ে এসেছি। আহান সরু চোখে ওইদিকে চেয়ে থেকে শক্ত হাতে বুকে মুরগিগুলো চেপে ধরল, বলল, আমাকে মেরে ফেললেও মুরগি দিব না আমি এগুলো কাবাব করে খাবো। নুসরাত নিজেও পণ করে ফেলল, আজ তাকে বুলেট মেরে উড়িয়ে দিলেও মুরগি সে দিবে না। 3 জন মুরগিগুলো নিজেদের বুকের কাছে শক্ত হাতে চেপে ধরে দাঁড়িয়ে রইল। তখনই কানে আসলো পুরুষালী গলার স্বর, পুলিশ অফিসার আছেন এইখানে। মিন্ময় সুপুরুষের মতো এগিয়ে গেল তাদের দিকে, জিজ্ঞেস করলো, কি হয়েছে? একটা লোক তাদের মধ্যে থেকে এগিয়ে আসলো। সবার হাতেই লাঠি ছটা। সুর ধরার পর উত্তম মাধ্যম দিবে ভেবে নিয়েছিল হাতে। সবাই হৈ হৈ করে উঠল। এতজনের কথার মধ্যে মিন্ময় কিছু বুঝে উঠল না, তাই সামান্য কড়া কণ্ঠে বলে উঠল, একজন বলুন। একজন বয়স্ক লোক সামনে আসলেন, সবাইকে পেছনে সরিয়ে চুরের মতো সেটে দাঁড়ানো নুসরাত, ইরহাম, আহানকে আঙুল তুলে দেখিয়ে বললেন, আমাদের গ্রামে ঢুকে রাত 4টার সময় মুরগি চুরি করেছে এরা।
নুসরাত বেঞ্চি কাটলো লোকটাকে। লোকটা এসব দেখলো না, আবারও বলে উঠল, পোশাক আশাক দেখলেই বোঝা যায় ভালো সুব্রম পরিবারের ছেলে মেয়ে, কিন্তু এমন মুরগি চুরি করার কি প্রয়োজন ছিল ওদের? আমরা কত করে বললাম দাঁড়ানোর জন্য, তবুও দাঁড়ালো না এরা। আহান মুখ ফসকে সত্যি কথা বলেই ফেলল, হ্যাঁ আমরা ওখানে দাঁড়াতাম আর আপনারা এসে স্যাংদোলা করতেন। হাহ, আমাদের দেখে কি বিচি নেই মনে হয়? মিন্ময় বিরক্ত হলো আহানের উপর, মনে মনে ভর্ৎসনা জানালো সৈয়দ বাড়ির সবাইকে। ভাবল এই বাড়ির সবগুলো কি এমন? লোকটা আবার বলল, এই দেখো এখনো মুরগিগুলা কেমন করে ধরে রেখেছে। নুসরাত, ইরহাম, আহান ঠাই দাঁড়িয়ে রইল। লোকগুলো পুলিশ অফিসারের সাথে অনেকক্ষণ কথা বলল। যখন কথা শেষ হলো তখন মিন্ময় সবাইকে কাছে আসার জন্য ডাকলো। ইসরাত কোমরে হাত রেখে দাঁড়িয়ে দেখলো সব। নুসরাত, আহান, ইরহাম চুরের মতো মুখ বানিয়ে এসে দাঁড়াতেই মিন্ময় বলল, মুরগিগুলো ফিরিয়ে দিন। মা যেমন নিজের সন্তানকে আঁকড়ে রাখে, তেমনি নুসরাত নিজের দেহের সাথে মুরগিগুলো জড়িয়ে নিল। দুই পাশে মাথা নাড়িয়ে শক্ত কণ্ঠে বলল, দিব না। মিন্ময় কঠোর কণ্ঠে বলল, দিয়ে দিন। নুসরাত ততটাই জেদি সুরে বলল, দিব না। মিন্ময় বলল, দিয়ে দিন মিসেস আরশ। নুসরাত বলল, দিব না মিস্টার মিন্ময় তুষার ওরফে ঘুষখোর পুলিশ অফিসার। দুজনের মধ্যেই এভাবেই চলল অনেকক্ষণ যাবৎ কথা কাটাকাটি। ইসরাত দুজনকে থামিয়ে দিতে রুক্ষ কণ্ঠে কর্মর করে বলল, হচ্ছেটা কি এখানে? মিন্ময় কেঁপে উঠে থেমে গেল। ইসরাতের দিকে আর চোখে চাইতেই সে বলল, চুপচাপ মুরগি ফিরিয়ে দিতে বলুন। নুসরাত নিজের কথাই অটল। সে বলল, অসম্ভব, আমি দিব না। এগুলোকে আমি নিজের বাচ্চা ভেবে নিয়ে এসেছি। এখন মুরগির কাবাব না খেয়ে ফিরিয়ে দিলে পাপ হবে, পাপ। আহানও নুসরাতের কথায় সহমত পোষণ করল। সে বলল, আমি তো ভেবেছি মুরগিগুলোকে প্রথমে বড় করব, নিজের বাচ্চাদের মতো এমন খাওয়ানো দিব যাতে মুরগিগুলো সেম আমার মতো হয়ে যায়। তারপর? মিন্ময় তীক্ষ্ণ চোখে তাকিয়ে শুধালো, তারপর কি? আহান মিহি সুরে কোমলতার সহিত বলল, মুরগির শিক পোড়া, কাবাব, ললিপপ ফ্রাই করে খেতাম, ভাবতেই জিভে জল এসে যাচ্ছে। নুসরাত নিজেও আহানের মতো অন্যদিকে চেয়ে কল্পনা করল। তারপর গলা মিলালো, আমারও চলে আসছে। ইরহামও একই সুরে বলল, আমারও আসছে। গ্রামের মানুষগুলো খুবই বিরক্ত হলো এমন আচরণে। নুসরাত, ইরহাম আহানের ভাবনার ভেতর তাদের হাত থেকে মুরগিগুলো টেনে নিয়ে যেতে নিল। তিনজনই মুরগি শক্ত হাতে চেপে ধরল। মুরগি একদিকে ওরা টানছে, অন্যদিকে এরা টানছে। হঠাৎ নুসরাতের টনক নড়তেই সে মুরগি দুটোর শরীর ছেড়ে দিল। যে লোকটা টানছিল সেই লোকটা এবার শক্তি দিয়ে টান মারতেই উল্টে পড়ে গেল। মুরগি হাত থেকে ছুটে ডাকতে ডাকতে পালালো নিজের জান বাঁচানোর জন্য। নুসরাত লোকটাকে ভর্ৎসনা করে বলল, কি হেমান আপনি? সামান্য মুরগি নেওয়ার জন্য এমন অত্যাচার করছেন আমাদের মতো বাচ্চাদের উপর। ধর্মে সইবে না এসব। এসব দেখে মিন্ময়ের ইচ্ছে করল এক গ্লাস হারপিক খেয়ে মরে যেতে। কোন চক্করে পড়েছে সে? তার 28 বছরের জীবনে এমন গাঁচা কলে জীবনে পড়েনি। এই আরশের ফ্যামিলির সাথে দেখা হওয়ার পর থেকে দুনিয়ার গজব আজাব এসে পড়ছে তার শান্তিপূর্ণ জীবনে। জীবনের সব থেকে বড় ভুল ছিল ঢাকা থেকে ট্রান্সফার হয়ে সিলেট বিভাগীয় থানায় আসা। মিন্ময় নিজের ধৈর্য হারিয়ে বজ্রকণ্ঠে কান লাগিয়ে দেওয়ার মতো চিৎকার করে উঠল, শাট আপ। সে আবার হাতে থাকা মুরগিগুলো এক প্রকার টেনে হেঁচড়ে নিয়ে লোকগুলোর হাতে ধরিয়ে দিল। নুসরাত তু শব্দটি বের করার আগেই মিন্ময় হাবিলদারকে বলল, 4টা হ্যান্ডকাপ নিয়ে আসুন।
ইরহাম ভাদাইম্মার মতো শুধালো, কি জন্য? ইসরাত গাঁটটা বসালো ইরহামের মাথায়, রাগে চোখে চাইল তাদের দিকে। নুসরাত মিনময়কে পাত্তা না দিয়ে মুরগির জন্য হাপিত্যুস করে মিনমিনিয়ে তাদের সবার শোনার মতো করে বলে উঠল, খাঙ্কির পোলারা সব মাল নিয়ে চলে যাচ্ছে, আমার মুরগি, আমার বাচ্চাগুলো। নুসরাত তাদের শোনার মতো করে বললেও দূরে দাঁড়ানো হাবিলদার পর্যন্ত শুনে ফেলল তার গালি। মিনময় না চাইতেও ঠোঁট চেপে হেসে ফেলল। নিজের হাসি ডাকতে উল্টো দিকে চেয়ে হাবিলদারকে ধমকে উঠল, কি সমস্যা, কি এত দেরি করছেন কেন? হাবিলদার দ্রুত পায়ে এসে হ্যান্ডকাপ ধরিয়ে দিলেন মিনময় তুষারের কাছে। মিনময় হ্যান্ডকাপ সর্বপ্রথম নুসরাতের মুখের সামনে ঝুলিয়ে ধরল। সকালের মনোরম হাওয়ায় দুলে উঠল হ্যান্ডকাফ কানা। সে ঠোঁট এলিয়ে হেসে ধীমে সুরে এলিয়ে এলিয়ে বলল, সৈয়দা নুসরাত নাসির, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য বাংলাদেশ 2018 এর আইন অনুযায়ী 10,000 টাকা জরিমানা দিতে হবে, না হয় 3 মাসের জেল। মুরগি চুরির জন্য সেকশন 378 অনুযায়ী 5,000 টাকা জরিমানা, না দিতে পারলে 6 মাসের জেল, মোট 9 মাসের জেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের সামনের যাত্রা মনে হচ্ছে অনেক সুন্দর হবে। সৈয়দ বাড়িতে তখন সুখের ছায়া। এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা লিপি বেগমও নিজের শরীর ছেড়ে দিয়েছেন, পড়ে আছেন সবার মতো অবচেতন। সৈয়দ বাড়ির সকল মানুষ এসে তখন নাসির মঞ্জিলে উপস্থিত। আরশ, জাইন, এমনকি মাহাদি বাকি পড়ে থাকেনি। সকলেই খুঁজে ফেলেছে তাদের সোসাইটির ভেতর। চতুর্থবারের মতো পুরো সোসাইটি খুঁজে এসে সোফায় বসলো আরশ। মুখে গম্ভীরতা রেখে নিজের ভেতরে চলাচল করা উদ্দীপনা ডাকতে চাইল, হয়তো সফল হলো। চোখে মুখে গম্ভীরতা এঁটে বসে রইল। তখন ঘড়ির কাঁটাই চলছে 10টার ঘরে। আজকের দিনে তেমন একটা রোদের দেখা নেই, নির্মল দিন, পুরো প্রকৃতি নিস্তেজ। নাসির মঞ্জিল যেমন তাদের বাচ্চাগুলো ছাড়া নিস্তেজ, তেমনি জাইনের চিন্তায় চিন্তায় মাথা ফাটছে। ইচ্ছে করছে ইসরাত নামক বিয়াদবটাকে যেখানে পাবে ওখানে ধরেই কয়েক গা লাগিয়ে দিবে, কিন্তু মস্তিষ্কের এমন সুমতি সে চলতে দিল না। তার হৃদয়ে চলছে অন্য কিছু। মস্তিষ্ক যা বলছে তার থেকে দ্বিগুণ গতিতে চলছে হৃদয়ের ধ্বনি। শ্বাস আটকে বসে রইল নিজের জায়গায়। বুকের কাছে চিনচিনে ব্যথা হলো। এসির ভেতর থেকেও চিন্তায় চিন্তায় ঘামতে লাগলো সারা শরীর। এক হাতে বুকের বাপাস চেপে ধরল, হাত দিয়ে বুকের কাছে ব্যথা ওঠা জায়গায় ড্যাব ড্যাব করে আঘাত করলো ব্যথা কমার জন্য। সবার এত চিন্তার ভেতর নাসির সাহেব একমাত্র ব্যক্তি যিনি আরাম করে বসে আছে, মোবাইল ঘাঁটছেন। কিছুদিন পূর্বে নুসরাত আর ইসরাতের শেয়ার করা মেসেজগুলো দেখলেন আর হাসলেন। হেলাল সাহেব নিজেও চিন্তিত। যতই হোক ছেলের বউ, তার উপরে উপরে নিজেকে কঠিন খোলসে ডেকে রাখলেন, এমন ভাব যেন যাগ্যে মরুক সবগুলো। তার কিছুই যায় আসে না, কিন্তু ঠিকই চিন্তা করছেন ভদ্রলোক। পা দিয়ে মেঝেতে বারবার আঘাত করে নিজেকে সামলানোর বিধা প্রয়াস করলেন। যখন তার কানের কাছে নাসির সাহেবের হাসির শব্দ আসলো, তখন ক্ষুব্ধ চোখে চেয়ে কড়া কণ্ঠে বললেন, কি হয়েছে, এমন দাঁত কেলাচ্ছিস কেন? নাসির সাহেব মোবাইলটা সবার মুখের সামনে তুলে ধরে বললেন, সুন্দর না, নুসরাত দিয়েছে এই মিমস। নাসরিন বেগম নিজের কান্না আটকে স্বামীর দিকে তাকালেন। নিজের মায়ের দিকে চেয়ে হু হু করে আবারও কেঁদে উঠলেন। বললেন, দেখেছো আম্মা, দেখেছো আমার বাচ্চাগুলো নেই, আর এই পাষাণ লোক মিমস দেখে হা হা করে দাঁত কেলাচ্ছে। এই কেমন লোকের সাথে তুমি আমার বিয়ে দিলে? নাসির সাহেব মোবাইল সেন্টার টেবিলে রাখলেন, গলার আওয়াজ কিছুটা উঁচু করে স্ত্রী সহ সবাইকে বলে উঠলেন, তো কি হয়েছে? তোমরা ভোর 4টা থেকে চিন্তা করছো সবাই, এতে তো ওরা আসলো না। এখন কি তোমাদের মতো চিন্তা করে আমি নিজের বিপি হাই করব? আজব তো। সারা রাত ঘুমাতে দাওনি, এখন একটু আরাম করে রিলসগুলো দেখতে দিবে না?
নাসির সাহেবের কথা শেষ হতেই হাওয়ার গতিতে দরজা উড়িয়ে বাতাসের ন্যায় উড়ে এসে মাছির মতো সবার মাঝখানে জায়গা জুড়ে বসলেন সুফি খাতুন। চোখের পানির অস্তিত্ব নেই, তারপরও চোখ শাড়ির আঁচলে মুছে নিয়ে হা হুতাশ করলেন। মাথায় হাত রেখে নিজের কর্ম জারি রেখে হাহাকার করে বললেন, নাসির ও নাসির, তোর একই সর্বনাশ হলো রে। সুহাদ সাহেবের ইচ্ছে হলো ফুফি নামক ভদ্র মহিলার গলা কিছু দিয়ে বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে দিতে। কি গলা রে বাবা! এই মহিলার চিৎকারেই তো তার প্রেশারটা হাই হয়ে গিয়েছে। সুহেব সাহেব কানে টিস্যু প্রায় গুজে ফেলতে গেলেন। ভদ্র মহিলার হা হুতাশে ওনার রক্তচাপ বাড়ছে। একদিকে এই মহিলাদের হাহাকার, অন্যদিকে তার সহধর্মিনীর চিৎকার, দুটোই কানে সাইরেনের মতো বাজছে। কি ভয়ঙ্কর সেই অনুভূতি! হেলাল সাহেব ফুফির সম্পর্কের পরোয়া না করে সফি খাতুনকেই ধমকে উঠলেন, বস, আর কোনো চিৎকার না। সফি খাতুন থোড়াই কানে তুললেন এই কথা। নিজের চিৎকার করা সমান কান্না জারি রাখলেন। নাসির মজিল হতে শুরু করে আগাম 3 পাড়া জেনে যাবে। বিয়ে বাড়ি থেকে কনেসহ তার 4 ভাই বোন উধাও। সফি খাতুন বললেন, আমি জানতাম, আমি জানতাম। নাসির সাহেব থামিয়ে দিলেন সফি খাতুনকে। এক ভ্রু উঁচিয়ে জানতে চাইলেন, কি জানতে তুমি? সফি খাতুন বললেন, ওই মেয়ে তার লাঙ্গের সাথে পালাবে, আজ না হয় কাল। এইটুকু কথা নাসির মজিলের তৎকালীন পরিবেশকে নাড়িয়ে দিতে সময় নিল না। নাসির সাহেব ভ্রুক্ষেপহীন কণ্ঠে বললেন, যদি পালিয়ে থাকে তাহলে বেশ করেছে, তোমার কোনো সমস্যা? সুফি খাতুন সেসব না শুনে আরো বললেন, ওই মেয়েকে দেখলেই বোঝা যায় উপরে উপরে ভদ্র সেজে থাকে, ভেতরে ভেতরে ঠিকই মায়ের মতো পলিটিক্স বাজ। আমি আগেই বলেছিলাম একটাও ভালো হয়নি, দেখো গিয়ে কোন পোলার সাথে মস্তি করছে। নাসির সাহেব ভদ্র মহিলার কথাই ভ্রুক্ষেপ করলেন না। নাসমিন বেগম জ্বলে উঠলেন রাগী কণ্ঠে। 2 বাক্য শোনানোর পূর্বেই রুহিণীর গলার আওয়াজ বেশি আসলো। মায়ের বিরুদ্ধে কঠোর কণ্ঠে বললেন, আম্মা, আর একটা কথাও বলবেন না। বললে আগামীকালই নিজের জিনিস নিয়ে ফিরে যাবেন আব্বার বাড়িতে। দেখছো তো এই বাড়ির মানুষ চিন্তায় আছে, তার উপর তুমি আরো উল্টাপাল্টা কথা বলে টেনশন বাড়াচ্ছ। আগেই বলে দিলাম, কেউ কিছু বললে পরে মুখ ফুলিও না। রুহিণীর কথাই থেমে গেলেন সফি খাতুন। চোয়াল ঝুলিয়ে বসে রইলেন, কোনো প্রকার তু শব্দটি করলেন না। নাসির সাহেব নিজের মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সবার উদ্দেশ্যে বললেন, এত চিন্তা করে কোনো লাভ নেই। দেখো গিয়ে গাড়ি কোন প্লটে ঢুকাইছে, না হয় ধাক্কা লাগিয়ে আমার গাড়ি ফুস করে দিয়েছে। আমার তো বেচারা জড়বস্তু গাড়িটার জন্য কষ্ট হচ্ছে, হাই আমার গাড়ি। অতঃপর দীর্ঘশ্বাস ফেললেন। পরপর আবারও আরেকটা রিলস দেখে হাসতে হাসতে ঢলে পড়লেন সোফার উপর। মিনময়ের কথা শেষ হওয়ার পূর্বেই নুসরাত 2 হাত বাড়িয়ে দিল, বলল, টাকা পয়সা নাই, আর থাকলেও আমি দিব না। ওগুলো কি গাছে ধরে? যে বললাম, আর টুপ করে পাতার মতো জড়ে পড়ে গেল। তাছাড়া অপাত্রে টাকা ঢালতে আমি ভীষণ অপছন্দ করি। হাজতে যাওয়াই বেস্ট আমার কাছে। তবুও ঘুষখোর পুলিশকে আমি টাকা দিব না। এমনিতেই গরিব, খেতে পাচ্ছি না, আর উনি বলছেন 15,000 টাকা দিন জরিমানা। মুখ ধোয়ার জন্য সাবান কিনতে পারছি না, আর দিব জরিমানা। হাসাইলি রে পাগলা। আহান ইরহাম দুইজনেই মাথা নাড়ালো। মিনময় ইরহাম আহানের হাতে হ্যান্ডকাপ পরিয়ে নুসরাতের হাতে দিতে যাবে। নুসরাত টেনে নিল সেটা নিজের দিকে, বলল, আমি ঘুষখোরদের হাত নিজের গায়ে লাগিয়ে নিজেকে নাপাক করতে চাচ্ছি না। ইসরাত, পরিয়ে দে তো। ইসরাত নুসরাতের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। মিনময়ের মুখ অপমানে থমথমে হয়ে উঠল। নিজেকে সান্ত্বনা দিল, এই মেয়ের মাথার একটা রগ গিলে বলে। নিজেকে সামলে নিয়ে ইসরাতের দিকে হ্যান্ডকাপ তুলে ধরল। ইসরাত শিথিল সুরে জিজ্ঞাসা করল, আমার অপরাধ? মিনময় তুষার ইসরাতের দিকে তাকালো।
সূর্যের তেজস্বী রশ্মি পূর্ব আকাশে তখনও উদিত হয়ে মাটিতে নেমেছে। আলো এসে চোখে পড়তেই মেয়েলি চোখটা ঝলমল করে উঠল। কালো চোখের মণিগুলো অগোচরে নিজের কালো বর্ণ হারিয়ে পরিণত হলো বাদামি বর্ণে। উজ্জ্বল বাদামি চোখের পানি চেয়ে বলে উঠল, একজন পুলিশ অফিসারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসায় ৫,০০০ টাকা জরিমানা, না হয় ২ মাসের জেল। ইসরাত হ্যান্ডকাপ নিজের হাতে নিয়ে নিল। আলগোছে সেটা হাতে নিয়ে নিজেই নিজের হাত লক করে দিল। তারপর অদর বাঁকিয়ে সামান্য হেসে বলল, আপনাকে টাকা দেওয়ার থেকে একটা ইঁদুরকে টাকা খেতে দেওয়া আমি বেশি অ্যাপ্রিসিয়েট করব। মিন্ময় এত অপমান চুপচাপ গিলে নিল। সবাইকেই বলল, গাড়িতে উঠুন সবাই। নুসরাত নেচে খুদে গাড়ির দিকে যেতে যেতে সবাইকে বলল, নো টেন্স বস, মনে কর শ্বশুরবাড়ি যাচ্ছিস কয়েকদিনের জন্য। ইরহাম নাকের পাটা ফুলিয়ে হাঁটল। নুসরাতের কথায় সামান্য ব্যতিক্রমী ভঙ্গিতে প্রশ্ন জিজ্ঞেস করল, কয়েকদিনের জন্য নাকি কয়েক মাসের জন্য? পরপর আহান নাকি সুরে বলে উঠল, আপুই, আমি এই হাজতে যাব না। নুসরাত পুরোচিল মুডে থাকলো। ইসরাতও এতক্ষণের গম্ভীরতা ছেড়ে নিজেও কিছুটা হাস্যমুখ হয়েছে। দুই বোন জেলে যাচ্ছে সেই চিন্তা না করে হাসলো। ইসরাত বলল, কয়েকদিন পূর্বে তুই একটা কথা বলেছিলি, মনে আছে? নুসরাত মাথা নাড়ালো। তারপর দুজনেই একসাথে সুর টেনে আহানের উদ্দেশ্যে মিনমিনে গাইল, শ্বশুরবাড়ি মধুর হাড়ি, হাজতে গেলে খেতে হবে ডান্ডার বাড়ি, তাই এখান থেকেই নিয়ে যাও নিজেদের প্রস্তুতি। ইসরাতের গলা হঠাৎ থেমে গেল। চারিদিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে অবাক কণ্ঠে মুখ দিয়ে মিশ্রিত হলো একটা কথা, এই মোমো আর সৌরভী কোথায়? ইসরাতের কথায় তিনজনেরই মনে পড়ল তাদের কথা। এতক্ষণে প্রায় ভুলেই বসেছিল। তিনজন নিজেদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উদ্যত হলো তাদের খুঁজতে। হ্যান্ডকাপে আটকানো হাত নিয়ে আশেপাশে পাগলের মতো চোখ বুলালো। কিছুক্ষণ পরেই আহানের গলা বেশি আসলো। সে বলছে, আপুই, মোমো আপু আর সৌরভী আপু এখানে। তিনজন যে যে জায়গায় ছিল আওয়াজ অনুসরণ করে দৌড়ালো। সবার আগে সেখানে পৌঁছালো ইসরাত, এরপর নুসরাত, তারপর ইরহাম। মিন্ময় আর হাবিলদার পৌঁছালেন সবার শেষে। ইসরাতের মোমোর দিকে ঝুঁকে হাত দিয়ে স্পর্শ করতে যাবে, মনে পড়ল হাত বাঁধা তার। অসহায় চোখে কিছুক্ষণ মাটির দিকে চেয়ে থেকে নিজের হাত তুলে ধরল মিন্ময়ের সামনে। তেজি কণ্ঠে বলল, হাত খুলে দিন অফিসার। মিন্ময় কোনো দ্বিরুক্তি ছাড়াই খুলে দিল ইসরাতের হাত। একে একে সবার হাত খুলে দিল। শেষে যখন নুসরাতকে খুলে দিতে যাবে তখন থেমে চোখ তুলে তাকালো, শুধালো, আমি খুলে দিব? নুসরাত কোনো কথা না বলে শুধু ভ্যাটকানো দিল। অতপর হাত খুলে নিয়ে মোমোর সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলে উঠল, এমন ফিটকেই পড়ে আছে কেন? এদের নাকের কাছে কিছু কি ধরতে হবে? ইসরাত মোমোর দিকে ঝুঁকে তাকিয়ে থেকে রুক্ষ সুরে বলল, কেন? নুসরাত বলল, আমি শুনেছি দুর্গন্ধ জাতীয় কিছু স্মেল নিলে মানুষ তাড়াতাড়ি সজ্ঞানে ফিরে আসে। আমার জুতো 5 দিন যাবৎ ধোয়া হয়নি, তাই ভেবেছিলাম এদের নাকের কাছে ধরব। ইসরাত ধমকে উঠল নুসরাতকে। ইরহাম নীরবে দাঁড়িয়ে রইল। ইসরাত হঠাৎ বলে উঠল, ইরহাম, সৌরভীকে তোর কোলে তুলে নে। ইরহাম এমন কথাই সামান্য থমকালো। মুখ চাওয়াচাই করে নিশ্চিত হতে আবারও জানতে চাইল, আমি? ইসরাত ক্ষুধান্বিত গলায় বলল, না, তুই না, তোর রুহুকে বলেছি। মোমো স্বাস্থ্যের অধিকারী হওয়ায় মাথায় ধরল আহান, 2 পায়ে ধরল নুসরাত আর ইসরাত। সবাই মিলে টেনে টুনে নিয়ে গিয়ে পুলিশের জিপে তুলল মোমোকে। তখনও স্তব্ধ নয়নে সৌরভীর দিকে চেয়ে আছে ইরহাম। নুসরাত সামান্য বিরক্ত হলো। ইচ্ছে হলো ইরহামের পেছনে গিয়ে একটা লাথি মেরে উল্টে ফেলে দিতে। সময় অতিবাহিত হলো। নুসরাতের আর তর সইল না। এতক্ষণে গলার কাছে দলা পাকানো গালিগুলো বের হয়ে আসলো তড়িৎ গতিতে।
তবুও নিজেকে সামনে নিয়ে সামান্য আওয়াজে কিছু গালি দিয়ে পরের কথাগুলো জোরে জোরে বলল, এই মাঙ্গের নাতি, তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে আয় সৌরভীকে। ইরহাম স্তম্ভিত হলো, চোখের পাতা ফেলে হুঁশজ্ঞান হারিয়ে অবহেলায় পড়ে থাকা রমণীর দিকে চাইল। নৈশব্দে অতিবাহিত হলো সময়। প্রকৃতিতে তখন চলছে বিড়ম্বনা, একটু একটি বৃষ্টির ভাব। থুকা থুকা মেঘ জমে চহে আকাশে, মেঘের গর্জন চলছে। আকাশ দুপাশে বিভক্ত হয়ে বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে। ইরহাম ঝুঁকে গেল সৌরভীর দিকে। মেয়েলি শরীরের অগ্রভাগে অস্বাভাবিক কোনো স্পর্শ না লাগে সেদিকে খেয়াল রাখলো সে। পেছন থেকে তখনও হাউকাউ করছে নুসরাত, মনে মনে হয়তো শত গালি দিচ্ছে তাকে। ইসরাত তু শব্দটি না করে জহুরে নজরে চুপচাপ লক্ষ্য করল ইরহামের গতিবিধি। ইরহাম সৌরভীর হাঁটুর নিচে এক হাত রেখে অন্য হাতে সৌরভীর কোমর চেপে ধরল। কিছু মুহূর্তের মধ্যেই দেখা গেল সৌরভী ইরহামের বাহুর মধ্যে, অবচেতন শরীরে। পুরুষালী গরম কাদামাক্ত দেহের স্পর্শ পেতেই শিহরণ জাগল। তখনই আকাশ ছিঁড়ে বর্জিত হলো মেঘের গর্জন। হঠাৎ কেঁপে ওঠা কি বজ্রপাতের জন্য নাকি ইরহামের শরীর সংস্পর্শে আসার জন্য হলো, ঠিক বুঝে ওঠা গেল না। ইরহাম যখন যত্ন সহকারে কোলে তুলে এক পা দুই পা করে সামনে এগিয়ে পুলিশের জিপের দিকে গেল, তখন মেঘ তরল হয়ে পতিত হলো মাটিতে। আবারও নতুনভাবে বৃষ্টির সূচনা হলো। গত রাতের মতো অত তেজালো বৃষ্টি নয়, ধীরে ধীরে বৃষ্টি হলো। ইরহাম সৌরভীকে যতক্ষণ নিজের বাহুর বাঁকে রাখলো ততক্ষণ পর্যন্ত বুকের মাংসপেশিটা দুরু দুরু করে কাঁপল। নিজের এমন অস্বাভাবিক শরীরের পরিবর্তনে নিজেই হচ্চকিত হলো। তার সৌরভীকে অ্যাজ আ মেয়ে ফ্রেন্ড ভালো লাগে, কিন্তু এমন অনুভূতি হওয়ার মানে কি? মেয়েটার প্রতি কি তার অনুভূতি জমছে? এটা কিভাবে সম্ভব? আর চোখে দেখলো হলুদাব মুখখানা। এত কাছ থেকে হয়তো প্রথম এই মুখ দেখছে, তাই অক্ষিপটে ধরা পড়ল সুন্দর একটা জিনিস। ডান দিকের গাল আর চোখের মধ্যভাগে কালো চিকচিকে বর্ণের তিল, খুবই সূক্ষ্ম সেটা। চোখ দাবিয়ে না দেখলে দেখা যায় না। ইরহামের মনে হলো দুকপুক করা হৃৎপিণ্ডের গতি আরো বেড়েছে। সে নাজেহাল হলো, মাথা ঝেড়ে ফেলে দিতে চাইল এই অনুভূতি। যতটা জেরে ফেলার চেষ্টা করলো ততটা হয়তো আরো গ্রাস করে নিতে থাকলো তাকে সেই অনুভূতি। সকাল 11টা, ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে নিজ গতিতে। শ্যাওলা পড়া এক জেলের ভেতর রাখা হয়েছে নুসরাত, ইরহাম, ইসরাত, আহান, মোমো, সৌরভীকে লোহার শিকলের আড়ালে। আড়ালে বললে ভুল হবে, বাদর যেমন গাছের ঢাল ধরে বসে থাকে তেমনি নুসরাত বেটকি মাছের মতো দাঁড়িয়ে আছে। এক কোণে মাথায় হাত রেখে ইসরাত বসে আছে, মুখে স্পষ্ট চিন্তার ছাপ। অন্য পাশে ইরহাম আর আহান বসে আছে। সৌরভী আর মোমোর তখনও জ্ঞান ফিরেনি। সবাই উদ্বিগ্ন বটে, তাদের নিয়ে 7 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। এদের জ্ঞান না ফিরায় ইমার্জেন্সি ডাক্তারের নাম্বারে কল দিতে যাবে মিন্ময়। এমন মুহূর্তেই নুসরাত শুধালো, কাকে ফোন দিচ্ছেন? মিন্ময় তুষার কানের কাছে মোবাইল রেখে গম্ভীর কণ্ঠে বলল, ডাক্তারকে। নুসরাত মাছি তাড়ানোর ভঙ্গিতে ডাক্তারকে দূরে উড়িয়ে দিল। মুখে চসূচক শব্দ বের করে বলল, কি হেডার ডাক্তারকে ফোন দিচ্ছেন? এখানেই তো আপনাদের মধ্যেই বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। মিন্ময় কানের কাছে ধরে রাখা ফোন নামিয়ে নিল। গাড় বাঁকিয়ে নুসরাতের পানে চেয়ে অবাক সুরে জানতে চাইল, আপনাদের মধ্যে কে ডাক্তার? নুসরাত নিজের গায়ে টি শার্ট উপর দিকে তুলে বাপসাপ নিয়ে বলে উঠল, আমি ডাক্তার। মিন্ময় শব্দ করে হেসে ফেলল। নুসরাতকে হেউ করে বলে উঠল, ডাক্তারের কোনো কিছু জানেন? নুসরাত মাথা নাড়ালো, বলে উঠল, এককালে আমি সায়েন্সের ছাত্রী ছিলাম। নাপা এক্সট্রা এদের ধরে ধরে খাওয়ালেই এরা একদম চাঙ্গা হয়ে উঠবে।
মিনময় ব্রু তুলে বাহাবা দিল। ঠোঁট গোলাকৃতির করে ও আকার করল। ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, গত 3 দিন যাবৎ আমার মাথা ব্যথা। প্লিজ মহামান্য ডাক্তার নুসরাত নাসির, আমাকে প্রেসক্রাইব করুন। নুসরাত 2 হাতের তালুতে শক্ত করে লোহার শিকল চেপে ধরল। হেলে দুলে বলে উঠল, দিনে 4টা করে নাপা এক্সট্রা খাবেন আর দেখবেন একদম সাথে সাথেই সুস্থ হয়ে যাবেন। হাবিলদার নুসরাতের কথা বিশ্বাস করে নিল। নিজের টেবিল ছেড়ে দৌড়ে এসে শুধালেন, আমার হাড়ে ব্যথা কয়েকদিন যাবৎ, কোন ওষুধ খাওয়া উচিত? নুসরাত আবারও হেলে দুলে বলে উঠল, একসাথে 5টা নাপা এক্সট্রা, সাথে 2টো প্যারাসিটামল আর 6টা এস ট্যাবলেট খেয়ে নেবেন, তাহলে একদম হাড়ের ব্যথা সেরে যাবে। মিনময় হাবিলদারের দিকে চোখ রাঙিয়ে তাকালো। সেই তাকানোতেই রুহু কেঁপে উঠল ভদ্রলোকের। আলগোছে চলে গেলেন নিজের জায়গায়। মিনময় একই দৃষ্টি নুসরাতের দিকে ছড়ে ফেলল। নুসরাত থোড়াই পাত্তা দিল। সে হেলে দুলে গিয়ে মোমোর পাশে বসল। স্বাস্থ্যবান শরীরে চামড়া চেপে ধরে লুকিয়ে চিমটি কাটল। পরপর নিজের জুতো মোমোর মুখের সামনে তুলে ধরে বলল, শালি বং ধরে পড়ে আছে। তারপর ঠোঁট হুঁশবিহীন মোমোর কানের কাছে নিয়ে জানতে চাইল, ওই শালি বাইসা আছস নাকি টপকাই গেছস? মিনময় নুসরাতের এসব ঢং দেখা বাদ দিয়ে কল দিল। অতপর ইমার্জেন্সি ডাক্তার পাঠাতে বলল। ফোন রাখতেই ইরহাম উঠে বসে আকস্মিক মিনময়কে শুধালো, পানি আছে? মিনময় ঘাড় বাঁকিয়ে তাকালো ছেলেটার দিকে। না শোনার ভঙ্গি করে বলল, হুঁ। ইরহাম আবারও কোমল কণ্ঠে শুধালো, পানি পাওয়া যাবে? মিনময় মাথা নাড়িয়ে পানির বোতল এনে দিল। ইরহাম তা ইসরাতের হাতে দিল। পানির ছিটা দিয়ে, দেখো তো আপু, জ্ঞান ফিরে নাকি? ইসরাত উঠে দাঁড়ালো নিষ্প্রাণহীন দেহ নিয়ে। এসে হাঁটু গেড়ে বসলো মোমোর কাছে। হাতে সামান্য পানি নিয়ে মোমোর মুখের উপর ছিটা দিল। পরপর অনেকবার এমন দেওয়ার পর মোমো চোখের চামড়া কুঞ্চন করল। ইসরাত ততক্ষণে বাঁদরের মতো লোহার শিক ধরে আবার ঝুলে পড়েছে। ওখানে দাঁড়িয়ে থেকে বলে উঠল, একটা নাপা এক্সট্রা খাওয়া ওই মেয়েকে। ইসরাত দাঁতের পাটি চেপে মোটা মোটা চোখ করে গাড় ভাকালো। চোয়াল শক্ত করে চাপা খুব নিয়ে বলে উঠল, কেন? ইউ জাস্ট শাট আপ ফর 5 মিনিট। নুসরাত মাথা নাড়ালো। শেষবারের মতো একবার মিনমিনিয়ে বলল, নাপা এক্সট্রা খাইয়ে দিলে ভালো হতো। মিনময় 2 হাতে নিজের মাথা চেপে ধরল। এর মধ্যেই পুলিশের কাপড় পরিহিত মহিলা অফিসার এসে প্রবেশ করলেন হাজতে। বাহির থেকে গমগমে আওয়াজে ভদ্র মহিলা বললেন, শুনলাম বড়লোকের বিগড়ে যাওয়া কিছু বিটকেল খারাপ বদমাইশ ছেলে মেয়ে ধরে নিয়ে এসেছেন। মিনময় হাসার চেষ্টা করল সৌজন্যতা রক্ষার্থে। ভদ্রমহিলা এসেই ধু করে মুখ থেকে একদলা পিক ফেলে দিলেন। হাতের ডান্ডাখানা ঘুরিয়ে ঘুরিয়ে এসে তাকালেন নুসরাতের দিকে। গাড় বাঁকিয়ে সরাসরি জানতে চাইলেন, পুলিশের লাঠির বাড়ি কখনো পড়েছে পছং দেশে? নুসরাত তাচ্ছিল্য করে হু হু করে হেসে উঠল। কান খুঁচিয়ে বিস্ময়পূর্ণ কণ্ঠে বলে উঠল, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারিনি। সামান্য থেমে গেল। বুকের কাছে লাগানো কার্ডের দিকে চেয়ে টেনে টেনে বলল, শান্তা সরকার। ভদ্র মহিলা সামান্য এগিয়ে আসলেন। সুপারি চাবানো জারি রেখে বলে উঠলেন, এখন যদি তোমার এই থোপড়ায় কেউ একটা থাপ্পড় মারে তাহলে তুমি কি করবে? যে থাপ্পড় মারবে সে অনেক বেশি আমার হাতে পিটবে। কারোর রিং রাখা আমি বিশেষ করে পছন্দ করি না। সুদবুদ করে দিই সাথে সাথেই, মানবতার ফেরিয়ে অলা তো তাই। সেই সময় মোমোর হকচকানো গলার আওয়াজ পাওয়া গেল পেছন থেকে। সে আশেপাশে না তাকিয়ে আবারও মরা কান্না জুড়ে দিয়েছে। চোখ দুটো খুলে আশপাশ নজরটুকুও বুলায়নি। ও স্ফুটে বলছে, আপু ও আপু।
আপু ও আপু বলে আর কোনো শব্দ বের করলো না। নাই হয়ে গেল হাসারি করে ভেতরে ভেতরে গুমড়ে মরল। হু হু শব্দের কান্নার আওয়াজে বিরক্ত হয়ে আহান বলে উঠল, কি হয়েছে তোমার? মম হতবিম্বল চোখ তুলে আহানের দিকে তাকালো। চোখ তখনও পানিতে টলমল করছে। হকচকানো কণ্ঠে শুধালো, মরিসনি তুই? আহান একে মশার উৎপীড়নে বিরক্ত। দুই মমর নাকি কান্নায়। আর এখন তাকে জিজ্ঞাসা করছে সে মরেনি। চিরবির করে বলে উঠল, তো তোমার মতামতে কি মরে যাব? আমরা বেঁচে আছি বলে তোমার কষ্ট হচ্ছে? একে তো পঞ্চাং দেশে মশার কামড়ে চলে যাচ্ছে, দ্বিতীয়ত তোমার কান্না। আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি, আর নিতে পারছি না ভাই। 2 মিনিটের জন্য তুমি অফ যাও। মোমো আবারও হো হো করে কেঁদে উঠল। শান্তা সরকার ভদ্র মুখ করে পালালেন। মনে মনে বাহবা দিলেন মৃন্ময়ী সরকারের ধৈর্য শক্তি আছে বলে এমন পাখির বাসার সাথে থাকছেন কিভাবে ভদ্রলোক। নাসির সাহেব মোবাইল দেখা শেষে হেলে দুলে রিমোট হাতে নিয়ে সামনে রাখা টিভিটা অন করলেন। কারো চোখ রাঙানো পাত্তা না দিয়ে খুঁজে খুঁজে সংবাদ চলছে যে চ্যানেলে ওইটা চালালেন। তখনও শিরোনাম দেখেননি তিনি। দাও দাও করে চলতে থাকা আগুনের পানে চেয়ে থেকে আক্ষেপ মিশ্রিত সুরে বললেন, কোন বাপের জান আগুনে পড়ছে এক আল্লাহই ভালো জানে। নাসির সাহেবের গাড়ির প্রতি এমন হাপিত্যুস দেখে ড্রয়িং রুমের সবাই থমকে গেলেন। তাদের বাচ্চাগুলো নেই, আর উনি আছেন গাড়ি নিয়ে। এই লোক কোন ধাতুর তৈরি? এর উত্তর কেউই খুঁজে পেলেন না। নাসির সাহেবের দৃষ্টি তখনও সামনের স্ক্রিনে স্থির। কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। হঠাৎ নাসির সাহেবের চোখগুলো ছোট ছোট হয়ে আসলো। টুটের ফাঁক গলে মিনমিনিয়ে অস্ফুট সুরে বের হলো, গাড়িটা দেখে আমার গাড়ির মতোই মনে হচ্ছে। তখনই উপরে চলতে থাকা শিরোনাম চোখে পড়ল। সেখানে মোটা মোটা অক্ষরে লেখা, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা, সাথে ইঞ্জিন বক্স গরম হয়ে গাড়িতে আগুন লেগে গিয়েছে। এরপর এক ভদ্র মহিলা টিভির সামনে হাতে মাইক্রোফোন নিয়ে দাঁড়ালেন। প্রফেশনাল কণ্ঠে বলে উঠলেন, গাড়ির রেজিস্টার হতে তথ্যসূত্রে জানা গিয়েছে গাড়িটি সৈয়দ চয়েজের মালিক সৈয়দ নাসির উদ্দিনের। এইটুকু কথা বলতেই নাসির সাহেবের বুক ধক করে উঠল। সামনের স্ক্রিনে দেওয়া ভিডিও, অন্য কারো নয়, ওনার নিজের গাড়ি পড়ছে। এটা শোনার পর বুকে দ্বিতীয় এমনকি তৃতীয়বারের মতো মোচড় দিল। এক হাতে বুক চেপে ধরে মুখ দিয়ে হু হু শব্দ উচ্চারণ করলেন। বলে উঠলেন, আমি জানতাম এরা আমার গাড়িটা উড়িয়ে ফেলবে। দেখেছ, আমার কথা একদম মিলে গিয়েছে। আমার গাড়ি। পরপর ভদ্র মহিলা বলে উঠলেন, গাড়িতে অবস্থান করা লোক সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে গাড়ির ভেতর আগুনে পুড়ে তাদের দেহ ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। পরবর্তী কি হচ্ছে জানতে চাইলে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভদ্র মহিলার কথা শেষ হতেই এইচডি ডিসপ্লে বিশিষ্ট টিভির স্ক্রিনে এসে ভারী খেল কাঁচের গ্লাস। নিমিষেই তা ভেঙে গুড়িয়ে গেল নিচে। কারো মুখে টু শব্দটি নেই। হয়তো কান্না করার জন্য যে শব্দ উচ্চারণ করতে হয় তাও ভুলে গেছেন তারা। হেলাল সাহেব উঠে দাঁড়াতে গিয়ে অনুভূত হলো নিজের পায়ের নিচের মেঝে কেঁপে উঠছে। সোহেব সাহেব আর সুহেদ, তাদের অবস্থা নাজেহাল। এক হাতে বুক চেপে ধরে উঠে দাঁড়ালেন তারা ও ভাইয়ের সাথে। চোখগুলো লাল টকটকে হয়ে আছে। হাঁটতে গিয়ে বিমড়িকেয়ে পড়লেন 2-1 বার। হেলাল সাহেব নিজের আবেগকে গা ঝাড়া দিয়ে ফেলে হাঁটা ধরলেন। কটুর কণ্ঠে বলে উঠলেন, কোনো কিছু না জেনে উল্টোপাল্টা ভাবাই হলো তোমাদের কাজ। এখনো কোনো কিছু পরিষ্কার হয়নি। গাড়িতে যে ওরা ছিল তার নিশ্চয়তা কি? দুবদাব পায়ে বের হয়ে গেলেন নাসির মজিল হতে। সাথে নিয়ে গেলেন সোহেব আর সুহেদকে।
অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলেন বাড়িতে। নাসির সাহেবকে চোখ রাঙিয়ে ধমকে ধমকে বললেন, চুপচাপ আই, হা হুতাশ করতে বসে গেছে। জাহিন নিজের বুকের শার্ট চেপে ধরে রাখলো, দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলালো। নিচের দিকে স্থির রাখা চোখ তুলে তাকাতেই দেখা গেল অকিপটে বেসে ওঠা টান টান শিরা ডিপ ডিপ করে চলতে থাকা নরম মাংসপিণ্ডে আঘাত হানল নিশ্চুপে। পরপর উঠে দাঁড়িয়ে বলে উঠল, ওদের কিছু হবে না, চল আরস। জাইন নিচের পা পাশে তাকালো। না, নেই আরস। ডান পাশে, সামনে, এমনকি পেছনেও তাকালো, কোথাও নেই সে। প্রশ্ন জাগলো আরস কোথায়। চোখ ঘুরিয়ে আশপাশ অবলোকন করল। লিপি বেগম কাদো কাদো গলায় বললেন, আরস চলে গিয়েছে। জাইন ফ্যাল ফ্যাল চোখে চেয়ে রইল। কোনো প্রশ্ন ছাড়াই নিজেও দৌড়ালো বাড়ির বাহিরে। মনের ভেতর চাপা প্রশ্নের সঞ্চার হলো, আদৌ কি আরস ঠিক আছে? সৈয়দ বাড়ির গ্যারেজ থেকে গাড়ি বের করলো সে। এক হাতে হুইল ঘুরিয়ে অন্য হাতে ফোন দিল মাহাদির নাম্বারে। তখন মাহাদিকে ডেকেনি ড্রয়িং রুমে। নিশ্চয়ই আরশের সাথে গিয়েছে। প্রথমবারেই অপাশের ব্যক্তি কল পিক করল। জাইনকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠল, ভাই, ও ভাই বাঁচাও, মনে হয় এই পৃথিবীর বুকে আজ আমার শেষ দিন। বাতাসে সুর সুর শব্দ আসছে অপাশ হতে। মাহাদি গাড়ির সাথে প্রায় ঝিমিয়ে বসা, আর সে চোখে মুখে কঠোরতার ভাব। এক হাতে গাড়ির হুইলে চেপে আছে, অন্য হাতে নিজের কপাল ঘষছে। টুট টিপে কিছু একটা বিড়বিড় করছে। এর ভেতর থেকে মাহাদির সামান্য কথা কানে বাসল, কোন সাহসে তুই এই রাতে বের হয়েছিস, বেয়াদবের বাচ্চা। হাতের কাছে পেয়ে যাই, থাপড়ে গাল লাল করে দিব। মাহাদি দুই পা সিটে তুলে বসা ছিল, নিজেকে আরেকটু গুটিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ভাই, আরস পাগল হয়ে গিয়েছে, উল্টাপাল্টা কথা বলছে। জাইন শুধু বলল, লোকেশন পাঠা আমাকে। তারপর ফোন রেখে দিল। মাহাদি ঠোঁট চেপে আরসকে মিনমিনিয়ে বলে উঠল, ভাই, তুই মরার হলে একা মর গিয়ে, আমাকে প্লিজ নামিয়ে দে। আমি এখনো কুমার, বিয়ে পর্যন্ত করিনি। এই অসময়ে মরে গেলে আমার বেচারা রুহু বিয়ের জন্য আহাজারি করবে। আরস দ্রুতগতিতে চালানো গাড়ির ব্যাগ আরো বাড়িয়ে দিল। মাহাদির সামনের দিকে চোখ রেখে আটকে উঠে বলল, এ ভাই, সিগন্যাল ভাঙিস না, পুলিশ কেস হয়ে যাবে। কার কথা কে শুনে? কথা শেষ হতেই গাড়ির বেগ বৃদ্ধি পেল আরো বেশি, বেপরোয়া গতিতে। গাড়িটা চলাতেই মনে হলো হাওয়াই উড়ছে। মাহাদি গলা ফাটিয়ে চিৎকার করে বলল, ভাই, আমাকে নামিয়ে দিয়ে তুই যেখানে ইচ্ছা সেখানে যা। যদি ইচ্ছে হয় তোর বইয়ের কাছে পৌঁছে যা, আমি থামাবো না। আরশের মুখ কঠিন হলো। ড্রাইভিং হুইলে এক হাত রেখে মাহাদির দিকে চাইল, দাঁতের কপাটি চেপে কর্মর কর্মর করে বলল, ক্যান ইউ স্টপ দিস ফাকিং ননসেন্স শিট। মাহাদি হাহাকার করে উঠল, বলে উঠল, দেখবি গিয়ে তোর বইয়ের কিছু হয়নি ভাই, এমন করে গাড়ি চালালে আমাদের দুজনেরই কিছু হয়ে যাবে। আরও শীতল চোখে তাকিয়ে হঠাৎ ব্রেক চেপে গাড়ি থামিয়ে দিল। মাঝ রাস্তায় চলাচলরত গাড়ির মধ্যে থেকে মাহাদিকে ফিসফিসিয়ে বলল, ডেট দ্য ফাক আউট মাহাদি এহসান খান। মাহাদি গ্লাসের ওপারে একবার চাইল। বড় বড় ট্রাক শু শু করে চলে যাচ্ছে তাদের গাড়ি পেরিয়ে। চোখে মুখে অগাধ বিরক্তি চেপে বলে উঠল, তুই কি আমাকে ইনডাইরেক্টলি এখানে ছেড়ে দিয়ে মরে যাওয়ার কথা বলছিস? আরস মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। নিজের পরনের হুডির টুপি ফেলে দিয়ে শুধালো, তুই যাবি নাকি আমি তোকে গাড়ি থেকে লাত্তি দিয়ে রাস্তায় ফেলবো? মাহাদি দুই পাশে মাথা নাড়ালো, বলে উঠল, ট্রাকের নিচে চাপা পড়ে মরা থেকে তোর সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে টপকে যাওয়া ভালো। তাহলে একসাথে পরপারে দুইজন সিঙ্গেল কুমার পোলা থাকবো। আরস মাহাদির বেহুদা কথাই কান দিল না। গাড়ি স্টার্ট করে টান দিয়ে শু করে চলে গেল। মাহাদির মনে হলো এই সিট থেকে উল্টে পড়ে নিজের মাথা ফাটিয়ে ফেলবে সে। তেমন কিছুই হলো না। সিট বেল্ট বাঁধা থাকায় নিজের জায়গা থেকে কিঞ্চিত পরিমাণ আগালো না।
আরশের কানের কাছে গিয়ে আবারও শুরু করলো নিজের কথার ঝুড়ি। কথা শেষ হলো যখন লক্ষ্য করলো সামনে থেকে দেই আসছে একটা মোটা মালবাহী ট্রাক। আরও সরু চোখে সেদিকে তাকিয়ে আক্কিলেটরে চাপ দিল। মাহাদি আতঙ্কিত চোখ মুখ নিয়ে রক্তশূন্য গলায় বলে উঠল, ভাই মরা পড়ব দুইজন, গাড়ির গতি কমা। ভাই এটা বাংলাদেশ, তোর প্যারিস না। ভাই আমার দুই হাত দিয়ে ড্রাইভিং কর। আরশকে শোনানো গেল না কোনো কথা। মাহাদির গলার আওয়াজ দ্বিগুণ বৃদ্ধি পেল। পাগলের পাগলামি থামাতে বলে উঠল, আমি তুই মরা পড়লে এখানেই কিন্তু সব শেষ। দর আরশ, নুসরাত বেঁচে আছে, তুই আজ মরে গেলি। তুই মরার পরপর তোর বউ আরেকটা বিয়ে করে নিল, তখন তুই কি করবি? রুহু হয়ে আশেপাশে ঘুরবি আর বলবি কেন যে সেদিন গাড়ি ধাক্কা দিলাম। মাহাদি বয়াত চোখে সামনে চেয়ে রইল। মনে হলো এই শেষ দিন তাদের এই পৃথিবীতে। মনে মনে কালিমা পাঠ করে নিল। নিজের সকল জানা অজানা গুনাহের জন্য মাফ চেয়ে নিল আল্লাহর কাছে। এমনকি এই সময়ের ভেতর মাথায় টুপি পরে নিল। টুট টিপে চোখ কিসে বন্ধ করে নিল। হয়তো শেষ সময়ের অপেক্ষায় প্রহর গুনতে লাগলো। তখন ওই শব্দ করে ট্রাকের সাথে গাড়ির সংঘর্ষ লেগে স্পুলিংয়ের সৃষ্টি হলো। ক্যাচ ক্যাচ আওয়াজ করে গাড়ির পাশ দিয়ে দমকা হাওয়ার ন্যায় উড়ে গেল ট্রাক। মাহাদি চোখ খোলার পূর্বেই আরশের কণ্ঠ কানে রাখলো তার। আরশ কিরমিরিয়ে বলছে, আমি এত সহজে নুসরাত নাসরিনকে ছাড়ছি না। আমি মরব আর সে বিয়ে করবে, এমন অবস্থায় আমি কোনোদিন রাখবো না, একদম রাখবো না। মরার আগে সব ব্যবস্থা করে তবেই মরব। মাহাদি সহমত পোষণ করল। বয়ের মাত্রা এত বেশি যে তার সারা শরীর কাঁপছে থরথর করে। আর এক সেকেন্ড হেরফের হলে তো আল্লাহর বাড়ি থাকতো তারা। শঙ্কিত চোখে আসমানের দিকে চেয়ে আক্ষেপ করল, কোন পাগলে বলেছিল এই পাগলের সাথে আসতে? দুর্ঘটনার জায়গায় সবার আগে গিয়ে পৌঁছালো আরশ আর মাহাদি। উদ্ভ্রান্তের মতো দৌড়ে যেতেই পুলিশ অফিসারেরা আরশকে দুই হাতে আটকে দিল। কর্কশ কণ্ঠে শুধালো, এখানে কি চাই? নিমিষেই আরশের চোয়াল শক্ত হয়ে আসলো। মাহাদি তার পাশে এসে দাঁড়িয়ে নমনীয় সুরে বলল, আমরা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি ও মানুষের পরিবারের লোক। পুলিশ অফিসার সামান্য শিথিল হতেই পরপরই মাহাদি জানতে চাইল, গাড়িতে কোনো লাশ পাওয়া গেছে? আরশের অবস্থা খুবই নমনীয়, যে কোনো সময় মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারে। শৈলের অবস্থা নড়বড়ে, এক হাতে নাকের মধ্যে সামান্য স্পর্শ করতেই রক্তে বের হয়ে আসলো। মাহাদি সন্তর্পণে সেদিকে চেয়ে বলে উঠল, টিস্যু দিয়ে নাক মুছে ফেল, কিছু হয়নি ওদের। এখন আবার প্যানিক অ্যাটাক করে বসিস না, তোকে টানার শক্তি আমার নেই। আরশ হাতের তালু দিয়ে নাকের ডগা হতে রক্তটুকু মুছে ফেলল। পুলিশ অফিসার মাহাদির কথার উত্তর রয়ে সয়ে দিলেন, এখনো পর্যন্ত জানা যায়নি গাড়ির ভেতরে যাত্রী বাহিরে কি বেরিয়েছে নাকি বের হয়নি। ধারণা করা হচ্ছে গাড়ির ভেতরে সবাই পুড়ে গিয়েছে। কথাটা কানে সীসা ঢালার মতো শোনালো আরশের কাছে। মুখে এতক্ষণ বেঁচে থাকা কঠোর প্রতিচ্ছবি নিমিষেই ধূলিসাৎ হয়ে ভর করল অসহায়িত্বে। চোখের নড়বড়ে পাতা ফেলল সে। জিজ্ঞেস করল, কি বললেন, আবার বলুন। মাহাদি দুই হাতে আরশকে চেপে ধরতে যাবে। আরশ নিজেকে সরিয়ে নিল। তখনও নাকের ছিদ্র দিয়ে সরু ধারায় রক্ত বের হচ্ছে। অফিসার আবারও বললেন, ধারণা করা যাচ্ছে গাড়ির ভেতর থাকা যাত্রী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আরশ নিজের শরীরের ভার ছেড়ে দিল। অবশ হওয়া শরীর নিয়ে রাস্তায় দুপ করে পড়ে গেল। অফিসার নিজের কথা শেষ করে ততক্ষণে দুর্ঘটনার জায়গায় পৌঁছেছেন। আরশ হাঁটুর উপর ভর দিয়ে কংক্রিটের রাস্তায় বসল। ওভাবে থেকেই বিড়বিড় করে আওড়ালো, ও আমায় ছেড়ে যেতে পারে না। ও কিভাবে যেতে পারে আমায় ছেড়ে মাহাদি? পরপর নিজেকে সান্ত্বনা দিয়ে আওড়ালো, ওর কিছুই হয়নি, রিল্যাক্স আরশ, কিছুই হয়নি।
নিশ্চুপ মাটির দিকে তাকিয়ে রইল সামান্যক্ষণ। কিছুক্ষণ অতিবাহিত হতেই দেখা গেল আরশের নাক হতে টিপ টিপ করে রক্তের দ্বারা মাটিতে পড়ছে। তত্তর করে কাপা হাতে পকেট হাতড়াতে লাগলো আরশ, মুখে বিষণ্ণতার ছাপ। পুরুষালী দেহটা মনে হচ্ছে ভেঙে চুরে গিয়েছে। সাথে বিড়বিড় করল, নুসরাত কোথায় তুই? এত জ্বালাচ্ছিস কেন আমায়? চলে আয় না, যেখানে আছিস সেখান থেকে। বিশ্বাস কর, আর তোকে মারবো না, ব্যথা দিব না, কষ্ট দিব না। গড প্রমিস। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা তুই আমায় চিন্তার উপর রাখছিস। আমি তো দিন দিন ছোট হচ্ছি না। এত টেনশন কি নিতে পারি আমি তোকে নিয়ে? তোকে বিয়ে করার পর থেকে আমার সুন্দর জীবনটা পুরো অশৃঙ্খল হয়ে গেছে। 13 বছর ধরে চালাচ্ছিস, এখনো কি কম চালানোর বাকি রয়েছে? তুই এত নির্দয় কেন? মাহাদি নীরবে শুনল সবকিছু। 2 পা এগিয়ে আরশের পাশে বসতে বসতে বলল, কি কুসছিস? আরশ নিজের পকেট হাতড়ানো জারি রেখে চোখের পাতা ঝাপটালো। ঝাপসা চোখ আশপাশ বুলিয়ে নিয়ে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, এ ইনহেলার, ইনহেলারটা। মাহাদি আরশের কথা শুনতেই হাত বাড়িয়ে নিজেও পকেট হাতড়ালো। না, খুঁজে পেল না। আরশের শ্বাস চলাচল কমে এসেছে সামান্য। হাঁ করে দুটুটের মাঝ দিয়ে শ্বাস ফেলল। শরীরের অবস্থা নাজুক দেখে মাহাদির কাঁধের উপর নিজের মাথা ঠেকিয়েছে সে। মাহাদি আরশের মুখ হাতের আসলাই চেপে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, রেখেছিলি সাথে? আরশ মুখ দিয়ে টু শব্দটি করল না, শুধু মাথা নাড়ালো। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মাহাদি বেমালুন বলে বসল তার নিজের পকেটে আরশের ইনহেলার রাখা। আরশের প্যান্টের পকেট খোঁজা শেষে টনক নড়ল তার পকেটে রাখা ইনহেলার। জরুরি প্রয়োজনে কাজে লাগতে পারে ভেবে নিজের সাথে এটা রাখে সে সবসময়। প্যান্টের পকেট থেকে ইনহেলার বের করে এগিয়ে দিল। আরশ তা চেপে ধরার আগেই শরীর ছেড়ে ঢলে পড়ল মাহাদির গায়ে। বন্ধুকে 2 হাতে সামলাতে সামলাতে কাপা কণ্ঠে বলল, আরশ, এই আরশ, শুনতে পারছিস? এই আরশ, এই এই চোখ খুল। গালে 2টো থাপ্পড় মারল মাহাদি। তবুও অবাস হতে কোনো সারা শব্দ আসলো না। মাহাদি এক হাতে আরশের গালে থাপ্পড় দিল, অন্য হাতে ঠোঁটের মাঝখানে ইনহেলার চেপে ধরে রেখে চিৎকার করে বলে উঠল, এই আরশ, শ্বাস টান, এই এই চোখ খুল, চোখ বন্ধ করিস না, কুত্তা। ইনহেলার সাথে রাখিস না কেন তুই? এই আরশ, এই। মাহাদি যথাসাধ্য আরশের গালে লাগাতার চাপড় মারল। ও স্পষ্ট সুরে উচ্চারণ হলো, তুই মরবি, আচ্ছা মর। মনে রাখ, তোর বউ ওই পূর্বকে বিয়ে করে সংসার করবে। তারপর ওদের ফুটফুটে 2টো বাচ্চা হবে। এই আরশের বাচ্চা তাকা, এই কুত্তা, এই বলে দিচ্ছি, এই ওই সারাবি না একদম। নুসরাত লোহার শিকল চেপে ধরে মাসুম মুখে বসে আছে। সৌরভী আর মোমোর জ্ঞান ফেরার পর থেকে দুজনেই এক দৃষ্টিতে তাদের স্টক আউট করছে। নুসরাত নিজেও পাল্টা তাদের দিকে গুল গুল চোখে চেয়ে আছে। কয়েক মিনিট পার হওয়ার পর মোমো নাক ফুলিয়ে বলে উঠল, ফার্স্ট টু লাস্ট সব খুলে বল নুসরাতের বাচ্চা। আহান, ইরহাম, নুসরাত একে অন্যের পানে ছুড়া চোখে তাকিয়ে হেসে ফেলল। হাজতের ময়লা পড়া দেয়ালের সাথে একদম টেসে বসে দাঁত কেলালো সবগুলা। তাদের হাসির দমকে পুরো হাজত কাঁপতে শুরু করলো। মোমো, সৌরভী, ইসরাত এত হাসির মানে বুঝল না, কিন্তু ইরহাম, নুসরাত, আহান জানে তাদের হাসির পেছনে লুকায়িত রহস্য। ইসরাত চোখ রাঙিয়ে ধমকে উঠল, কণ্ঠে শক্ততা এনে শুধালো, এত হাসির কি আছে? হঠাৎ করে গাড়ি ফেলে মুরগি চুরি করতে গেলে কেন? ইসরাত হাসার জন্য কোনো কথা বলতেই পারল না। হাসি থেকে ফুরসত মিললে তো সে 2টো বাক্য ব্যয় করবে। আহান নিজেও ব্যাঙের মতো খিক খিক করে হাসছে। আহান কোনোরকম নিজের হাসি ভেতরে চাপা দিয়ে বলে উঠল, আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম সামনে, কিছু বুঝতে পারলাম না, হঠাৎ গাড়ির ধাক্কা লাগলো ল্যাম্পপোস্টের সাথে। যখন নিজেদের সামলে
সামনে তাকালাম, দেখলাম চারিদিকে চুল ছাড়ানো এক পেতনি ড্রাইভিং সিটে বসে আছে। গগন বিদারী চিৎকার দিয়ে উঠলাম আমরা দুইজন। তখন ভ্যাম্পায়ারের মতো মাথা তুলে পিছু ফিরে চাইলো এই মেয়ে। হতবাক চেহারা নিয়ে আমরা চাইতেই চুলগুলো সুন্দর করে বেঁধে বলে উঠল, মুরগি চুরি করতে যাবি? আমি তো ভাই মনে করেছি নির্ঘাত পেতনি ভর করেছে, তাই এমন বিশ্রী দেখাচ্ছে। যদি সত্যি পেতনি ভর করে থাকে আর আমরা যদি তার কথা না শুনি, তাহলে আমাদের ঘাড় মটকে। সেই ভয়ে আমরা দুইজন মাথা নাড়ালাম, চলে গেলাম মুরগি চুরি করতে। সেখানে গিয়ে মুরগির ঘরে মাথা ঢোকানোর সময় মাথায় ব্যথা পেলাম। মুরগি চুরি করে পালাচ্ছিলাম, এমন মুহূর্তে মুরগি চিৎকার শুরু করলো। এর মধ্যেই কিছু মানুষের গলার আওয়াজ বেশি আসলো, চুর চুর বলে। আমরা পালাতে যাব, এমন মুহূর্তেই কাদার সাথে পা পিছলে দুম করে আহান পড়ল। তারপর আমার ওপর এই ভুটকি পড়েছে। পরে কি বলে জানিস? ইসরাত অবাক কণ্ঠে জানতে চাইল, কি বলেছে? ইরহাম ব্যতীত সুরে অগাধ দুঃখ নিয়ে বলে উঠল, বলে নাকি তুলার বস্তার উপর পড়েছে, মুরগি সহ আমাদের জান যাচ্ছে। তন্মধ্যেই ও বলে ওর কাছে তুলার মতো মনে হচ্ছে। যখন দেখলাম কাছে আসছে ওরা লাঠি নিয়ে, ওই কুত্তি সবার আগে মুরগি নিয়ে পালিয়েছে আমাদের রেখে। আমি বললাম আমাদের নিয়ে যা, বলে কি না নিজে বাঁচলে বাপের নাম। নুসরাত হাসতে হাসতে দেয়ালে হাত দিয়ে থাপড়ে থাপড়ে প্রায় ভেঙে ফেলছে। ইসরাত সৌরভী মোমো এতক্ষণ পর হাসল। সৌরভী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠতেই ইরহামের মনে হলো বুকের ভেতরে এতক্ষণ চাপা রাখা সকল দুঃখ কষ্ট সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে। তার ঠোঁটের কোণেও দেখা গেল কিঞ্চিত হাসি। সৌরভীর হাসি মিলিয়ে গেল আবার নিমিষেই। হাসি হাসি মুখে নুসরাতের পানে নিজের নেত্র নিবিষ্ট করতে গিয়ে দেখল আবারও সেই পুরুষালী চোখগুলো তার উপর খেলা করছে। অস্বস্তিতে গাঢ় হয়ে নিজেকে গুটিয়ে নিল। মুখের উজ্জ্বলাত্মক প্রতিবিম্ব ক্ষীণ সময়ে ফিকে হয়ে গেল। নুসরাত কিছু বলতে নিবে, দেখল সুঠামদেহী শরীর নিয়ে দুবদাব পা ফেলে ভেতরে প্রবেশ করছেন হেলাল সাহেব। পরপর নাসির সাহেব, সুহেব সাহেব, সুহেদ সাহেব। যেখানে কাপড়ে সামান্য বাস থাকলে কাপড় পরেন না, তাদের আজ সবার কাপড়ের জায়গায় জায়গায় ভাঁজ। পাঁচ মাথা বাপ চাচাকে দেখে খুশিতে ডগমগিয়ে উঠল। যে যেখানে ছিল সেখান থেকে এসে লোহার শিকের সামনে দাঁড়ালো। হেলাল সাহেব মিনময়ের টেবিলের দিকে না গিয়ে সর্বপ্রথম বাড়ির বাচ্চাদের সামনে দাঁড়ালেন। এসেই আহানকে উপর নিচ দেখে শুধালেন, মেরেছে ওরা তোকে? আহান দুই পাশে মাথা নাড়ালো। ইসরাতের সামনে দাঁড়িয়ে শুধালেন, কোনো প্রকার মারধর করেছে ও? ইসরাতও দুই পাশে মাথা নাড়ালো। ইরহাম মোমো এমনকি সৌরভীর নিকট একই প্রশ্ন জানতে চাইলেন। সবাই না করল। সবার শেষে এসে দাঁড়ালেন নুসরাতের কাছে। আর চোখে নুসরাতের মুখ লক্ষ্য করলেন। সচরাচরের মতো কপালে বাজ ফেলে রেখেছে। দুজন দুজনের পানে কপাল কুঞ্চন করে চেয়ে থাকলো। অপাশের ব্যক্তিবর্গরা ড্যাব ড্যাব করে চেয়ে আছে তাদের দিকে। পরবর্তীতে কি হয় দেখার আশায় হেলাল সাহেব তিরিক্ত মেজাজে শুধালেন, ঠিক আছিস তুই? নুসরাত উত্তর দিল, ঠিক আছি বলেই দাঁড়িয়ে আছি। অহংকারী হেলাল সাহেব নুসরাতকে মনে মনে দুটো বিঞ্চি কাটলেন। বিড়বিড় করলেন এমনভাবে বাহিরে হাবেলদার পঞ্জুত শুনে ফেলল তার কথা। নুসরাত সেই কথার বিপরীতে নিজের চুল উড়িয়ে উত্তর দিল, এত বড় ট্যালেন্টেড থাকতেও কোনোদিন অহংকার করিনি। মাশাআল্লাহ বলে দিন এই কথার বিপরীতে, না হলে আমার অহংকার করার ট্যালেন্টে নজর লেগে যাবে।